আসসালামু আলাইকুম। এই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম, সেই গোষ্ঠীর কিন্তু 0.1% দেশের বাইরে যায় না। ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দোষকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে বাধ্য হই যে না ভাই, আমরা তো আগেই ঠিক ছিলাম, এখন তো ঠিক নেই। উদাহরণ দিই, আমাদের ইনফ্লুয়েন্সার, আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন, তাদের থেকে দুইজন কিন্তু বিট্রে করছে অনেকটা আমাদের সাথে। আমি জানি না তারা কি বিপদে পড়ে করছে না কি সিচুয়েশন, ওটা আমার জানার দরকার নেই। দেশের সাথে বিট্রে করছে, তারা করছে কি দেখেন, আমাকে এখানে একটা চ্যাপে ফেলতে চাইছিল, শুধু আমি না, আমার অনেককে। আমি জাস্ট আমাকে উদাহরণটা দিচ্ছি। 5 জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি, আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরো অনেক ইনফ্লুয়েন্সার, হয়তো কেউ আগে কেউ পরে, আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে, তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হব। সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার, নাম বলে সবাই চেনে, আমি নাম বলবো না, আমি কারো ক্ষতি চাই না ভাই, আমি শান্তি চাই। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখি উনি একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, এবং উনি বাসায় নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে, উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে। এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে, মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে। আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝেন, ভালোভাবে চিন্তা করেন। পেইড ক্যাম্পেটা ছিল এরকম, এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে, এগুলো জামাত করতেছে, শিবির করতেছে বলে জনগণের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি, ঘরে ফিরে যেতে বলি, ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিট্রে করি। এবং শুধু আমি একা না, আমাকে 5 জনের লিস্ট চাইছিল যে এই 5 জনকে তাসরিফ তুমি ম্যানেজ করো। আমি যদি অস্বীকার করতাম, আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট, দেখেন সিচুয়েশনটা বুঝেন, বাংলা সিনেমার নায়কের মতো ভীষণই বললাম আমার 5 জন চলে গেল উড়ে, এটা হবে না। আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম, আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায়, যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার পেজের অ্যাক্সেস নিয়ে ভিডিও করে ভিডিও আপলোড করতো, আপনারা কিন্তু বুঝতেন না, ভুল বুঝতেন। এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক, মানে উৎখাত রাগ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য, যেন আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি। এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে। দেখেন, একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক 1 দিন না 2 দিন আগে যখন 1 দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি, তখন একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে আমরা এতদিন এটার পক্ষে ছিলাম, এখন আমরা এটার পক্ষে নেই। এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই, এটা কিন্তু ভিত্তিহীন, বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেইন। এবং ওই পেইড ক্যাম্পেইনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেইনগুলো হয়। আমি তখন কি করছি, কি সিচুয়েশনটা এইভাবে ডিল করছি, আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই, আমরা কারা কারা দেশের জন্য আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি ওই মিটিং করছিলাম হচ্ছে, আমি ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি, কারণ আমার কথা এখন যদি আমি ধরা খাই, আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না। আমি জেলে থাকলে, আমি আয়না ঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো, কার জন্য কথা বলতে পারবো, কিছুই পারবো না। সো আমি মিটিং করছিলাম হচ্ছে আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4 জন 5 জন আমরা বসছিলাম। আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন, আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালায় যাবো, তারপরেও দেশের সাথে, ছাত্রদের সাথে, ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। আমরা আমাদের সিচুয়েশন দেখেন, আমাদের কি সেটা আমরা জানি। আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারিনি, আমি একটা রাত বাসায় থাকতে পারিনি, বাসা ছেড়ে দিছি। ফারাবি ভাইও পর্যন্ত জানেন, ফারাবি ভাইকে অনেক কিছু বলছিলাম, আমাদের সাংবাদিক বড় ভাই, আমরা বাসা ছেড়ে দিছি। এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা, মানে আমার বাসা নিচে কিন্তু লোক লাগা রাখছিল, সো আমি বাসা ছেড়ে দিছি, আমরা কি হয়েছে এটা ভাই কিছুই না। আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেইন, সরকার কতটা খারাপ হইলে ইনফ্লুয়েন্সারদেরকে আনলিমিটেড খাইতে পারে। লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে, মেট্রো রেল নিয়ে, এক্সপ্রেসওয়ে নিয়ে, আরো বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায়। তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই, ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করছি যেহেতু সরকারকে নিয়ে আমার কোনো পজিটিভ নেগেটিভ কথা বলতে হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমাকে কথা বলে ভিডিও বানাতে হবে বা কোনো কিছু দেখিয়ে আমাকে ভিডিও বানাতে হবে, তখন ভাবলাম যে না, এটা একটা ভালো সুযোগ ভালো কোনো কাজ করার। আপনারা জানেন ঠিক নির্বাচনের আগের দিন রাতে আমি একটা ভিডিও আপলোড করি যেটা ছিল কেরানীগঞ্জের উন্নয়ন নিয়ে। এরপর যখন নির্বাচনটা কমপ্লিট হয়ে গেল, এরপর পরই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা সরকারি প্রজেক্টে ভিডিও বানাইছে তাদেরকে একটা সেলিব্রেশন পার্টিতে ডাকা হয় এবং সেই পার্টিতে অলমোস্ট বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে একদম আন্ডার 18 যে কন্টেন্ট ক্রিয়েটর তারাও সেখানে উপস্থিত থাকে। স্বাভাবিকভাবে সেই পার্টিতে আমিও যাই, কারণ দেশের বড় বড় ইনফ্লুয়েন্সাররা, কন্টেন্ট ক্রিয়েটররা আসবে, সেই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ,
হাতছাড়া করার তো কোনো কারণ নাই। সেই সেলিব্রেশন পার্টিটা হয় ঢাকার গুলশানের একটা ক্লাবে। ওখানে যাওয়ার পরে দেখি পুরো বিষয়টাকে হোস্ট করতেছে বাংলাদেশের সেই টপ ইউটিউবার। ওখানে নানানভাবে সরকার কি কি করছে, সরকার কি কি করে নাই, সরকারের গুণগান সবকিছুই বলা হচ্ছে। তো যাই হোক, বিষয়টা আমরা অত বেশি পাত্তা দিই নাই। আমরা আমাদের মতন করে এনজয় করতেছিলাম, ছবি তুলতেছিলাম, আমরা ফানি ফানি কন্টেন্ট বানাচ্ছিলাম, কেউ কেউ কোয়েশ্চেন অ্যান্সার এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে ছিল। হুট করে ডিনারের শেষে দেখলাম একটা পাশে কিছু একটা হচ্ছে। জিনিসটা আমার কাছে একটু খটকা লাগে, কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল। তো আমি বোঝার চেষ্টা করি যে ওখানে আসলে হচ্ছেটা কি। আমার তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই, বা এই ধরনের জায়গাতে আমি যে অভ্যস্তও না। দেখার পর আমার হাজবেন্ড আমাকে বলে, ইউ ক্যান্ট ইমাজিন ফাবিয়া, এখানে কি হচ্ছে, তোমার এখানে যাওয়ার দরকার নাই, বাই বলো, এখনই এখান থেকে বের হও। আমি জাস্ট অবাক হয়ে যাই, সেখানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আনলিমিটেড মদ খাওয়ার তারা সুযোগ করে দিছে। মানে ভাবতে পারতেছেন, সরকারের গুণগান গাও, সরকারের পক্ষ নাও, সরকারের পক্ষে কথা বলো, ভিডিও বানাও, তার বিনিময়ে মদ খাও, টাকা নাও, যা খুশি তাই পাও। আমি আর সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা না বুঝে হোক, যারা মদ খাইছে তাদের ছবি এবং ভিডিও ধারণ করে সেই ইউটিউবার সে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করছে। এই পোস্ট দেওয়া শুরু করতে না করতে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে থ্রেড আসে, পোস্ট দিলে এই হবে, সরকারের বিপক্ষে গেলে এই হবে, সরকারের পক্ষ না নিলে এই হবে সেই হবে। তো যাই হোক, বিষয়গুলো আমি ওভাবে আমলে নেই নাই। তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিছে ফেসবুকে, তাদের সবাইকে আওয়ামী লীগের কোন একটা অফিসে ডাকা হয়। দ্যাট মিনস সেখানে আমিও ছিলাম। যদি আমরা সেই অফিসে না যাই, সামনাসামনি আমরা মিটিং এ না বসি, আমাদের যত সমস্ত ক্ষয়ক্ষতি করার তারা করবে বলে আমাদেরকে থ্রেট দেয়। তারপর আমরা অনেকটা বাধ্য হয়ে, মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে আমরা সেই অফিসে যাই। যাওয়ার পরে যে সিনারি দেখি, সেই ইউটিউবারের কি পরিমাণ চামচামি যে সে যে করতেছিল, আমার জাস্ট লজ্জা লাগতেছিল এটা ভেবে যে আমি আমার কলিগদের সামনে জাস্ট সরকারের চোখে পড়ার জন্য বা সরকারি কোনো একটা পদ পাওয়ার জন্য আমি এই পরিমাণ ছেঁচড়ামি আর এই পরিমাণ চামচামি করতেছি, সেটা আবার আমার সহকর্মীরা দেখতেছে। মানে তার ভিতরে যে কোনো পরিমাণ লজ্জা শরম নাই, এটা আমি সেদিনই বুঝতে পারছি। সেখানে ডাকার পর দেখলাম যে অনেক মন্ত্রী মিনিস্টাররা ছিল, ছাত্রলীগের কিছু নেতা টেতা ছিল। তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে। এবং ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করব না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাব, এই ধরনের লোভও আমাদেরকে দেখানো হয়। বাট আল্লাহর অশেষ মেহেরবানিতে এ ধরনের লোভে আমরা অনেকেই পা দিই নেই। আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে ওই চামচার ঘরের চামচা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মোবাইল ফোন জাস্ট কেড়ে নিয়ে তাদের কাছে জমা রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার হলো আমি বুঝলাম না। মানে আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অপরাধের সাথে জড়িত না, আমাদের ফোন এভাবে কেড়ে নিয়ে তাদের কথা আমাদের শুনতে হবে মনোযোগ সহকারে, এবং সেটা যেন আমরা কোনোভাবে ভিডিও রেকর্ড করতে না পারি, কোনো কিছু করতে না পারি, সেটা তারা 100% ইনসিওরিটি করে দেন এই কাজটা করলো। আপনারা বিশ্বাস করবেন না আমি একজন মেয়ে হিসাবে কতটা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম।